14 কি বলেছে, HNO2 কি হিসাবে কাজ করে? খুব সহজ প্রশ্ন। HNO2 কি হিসাবে কাজ করে? এগুলো তোমাদের আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এগুলো ভালো করে করবে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এরকম রিলেটেড কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সো এটাকে আমি স্টার্ট করছি। দেখো, এন এর আমরা কি করব, জারণ সংখ্যা বের করব। তাহলে হাইড্রোজেনের হয় +1, এন এরটা ধরে নিচ্ছি x, যোগ অক্সিজেনের হয় -2 করে, আর দুটো আছে, তাহলে দুটো করে -2, 2 × -2 সমান সমান 0। তার মানে x = আমাদের কত হলো? x = আমাদের হলো +3। ঠিক আছে, +3 হলো। তাহলে এখানে নাইট্রোজেনের স্টেট হচ্ছে +3, আর নাইট্রোজেন হাইয়েস্ট যেতে পারে +5 হাইয়েস্ট, আর লোয়েস্ট অক্সিডেশন স্টেট কত হয়? -3। তার মানে এটা মিডিলে রয়েছে, যেহেতু এটা মিডিলে রয়েছে নাইট্রোজেনের অক্সিজেন স্টেটটা, তার মানে এটা +3 থেকে +5 এও যেতে পারে, +3 থেকে -3 তেও যেতে পারে, মানে অক্সিডেশনও হতে পারে। এটা হচ্ছে অক্সিডেশন, +3 থেকে যখন +5 এ যাবে, আবার +3 থেকে যখন -3 যাবে তখন রিডাকশনও হবে। তার মানে জারক বিজারক উভয় পদার্থ রূপে এটা কাজ করতে পারে, মানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। জাস্ট আমাদের দেখে নিতে হবে যে স্টেটটা কি মিডিলে আছে নাকি মিডিলে নেই। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 15। চলো দেখি কোশ্চেন নাম্বার 15 কি বলেছে। 15 নাম্বার কোশ্চেন। চলো দেখি 15 কি বলেছে। বলেছে যে নিচের কোন ট্রাইহ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না? অপশন এ দিয়েছে PF3, বলেছে আর্দ্র বিশ্লেষিত হবে না, মানে কি জলের সাথে বিক্রিয়া করবে না। সো PF3 কিন্তু জলের সাথে কোনরূপ বিক্রিয়া করে না। সো এটাই উত্তর হবে। এবার কেন করে না সেটাও একটু বলে দিই। কারণ PF3 অণুতে P এবং F পরমাণুর মধ্যে গঠিত বন্ধনটি অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, P আর F পরমাণুর মধ্যে গঠিত বন্ধনটি অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, কারণ কি? ফ্লুরিনের ছোট আকার এবং তীব্র তড়িৎ ঋণাত্মকতা কারণে PF বন্ধন অনেক শক্তিশালী। তাই তো, এই শক্তিশালী বন্ধনটি সাধারণ অবস্থায় জলের অণু দ্বারা সহজে ভাঙা সম্ভব নয়। জলের অণু দ্বারা সহজে ভাঙা সম্ভব নয়। ঠিক আছে, তাই জন্য এটি আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। সো অপশন এ আমাদের উত্তর। বাকিগুলো দেখে নেব। অপশন বি কি বলেছে? PCl3। তো PCl3 জলের সঙ্গে সুন্দর বিক্রিয়া হয় এবং খুব সহজ একটা জিনিস উৎপন্ন করে, সেটা ক্যাটায়ন অ্যানায়নের বিক্রিয়ার মতোই, মানে H+ OH- ভেঙে যায়। আর এটা কি হবে? তাহলে ফসফরাসটা H এর সাথে জুড়বে, পজিটিভ পার্টটা কার সাথে জুড়বে? নেগেটিভের সাথে, নেগেটিভ পার্টটা পজিটিভের সাথে। তাহলে কি উৎপন্ন হবে? একটা হবে H3PO3, আর একটা হবে HCl। ঠিক আছে, তাহলে কি হয়? সহজেই P পরমাণু কি করে? এখানে জলের অণুর মুক্ত ইলেকট্রন জোড় সহজেই ফসফরাসের ফাঁকা 3d অরবিটালে প্রবেশ করে এবং PCl বন্ধনটা ভেঙে যায়। এখানে PCl বন্ধনটা খুব সহজেই ভেঙে যায়। তার কারণ কি? ফসফরাসের ফাঁকা d অরবিটালে জলের অণুর মুক্ত বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুর্বল PCl বন্ধন ভেঙে
ফেলে, যার কারণে H3PO3 এবং HCl উৎপন্ন হয়। ঠিক আছে, সো বি তো আমাদের উত্তর হলো না। এবার সি আর ডিটাও সেম ভাবেই হয়, এগুলোরও কি আছে, ভ্যাকেন্ট ডি আছে, সো এগুলো সেম ভাবে রিয়াকশন করে। সো কি রিয়াকশন করে কি উৎপন্ন করে সেটাই আমরা লিখবো। অপশন সি তে রয়েছে AsCl3 প্লাস জল, এটা উৎপন্ন করে H3AsO3 প্লাস HCl। ঠিক আছে, এটা উৎপন্ন করে। এবং SbCl3 জলের সাথে বিক্রিয়া করে একটু ক্যাটায়ন আর অ্যানায়ন রূপে থাকে, একই জিনিস উৎপন্ন করে O প্লাস প্লাস অফ Cl মাইনাস প্লাস H প্লাস, এরকম থাকে। ঠিক আছে, এরকম তৈরি করে। সো সি আর ডি দেখতেই পেলে জলের সঙ্গে সুন্দর বিক্রিয়া করছে, কারণ হচ্ছে এরা Sb এবং As মানে আর্সেনিক এবং অ্যান্টিমনি দুজনাই, আর্সেনিক এবং অ্যান্টিমনি দুজনাই কি করে, ফাঁকা ডি অরবিটাল রয়েছে দুজনেরই, এটারও এবং এটারও ভ্যাকেন্ট ডি রয়েছে। ঠিক আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তো সেই কারণে এটা জলের দ্বারা খুব সুন্দরভাবে আদ্র বিশ্লেষিত হয় এবং রিয়াকশন করে এটা উৎপন্ন করে। কিন্তু PF3 এর ক্ষেত্রে এটা পসিবল হয় না বিকজ অফ ফ্লুরিন অ্যাটম। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 16। চলো দেখি 16 কি বলেছে। ডুবুরিরা গভীর সমুদ্রে যাওয়ার সময় কোন দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করে? এটা তো তোমরা অলরেডি লিকুইড স্টেটে পড়ে ফেলেছো, আশা করি এটার প্রশ্নের উত্তর অনেকেই জানবে, কারণ এটা জানাটা খুবই স্বাভাবিক। সেটা হচ্ছে অক্সিজেন এবং হিলিয়াম। কিন্তু অনেকে হয়তো এটা জানে যে উত্তরটা কি হবে, 16 এ হবে উত্তর, কিন্তু কেন হবে সেটা অনেক সময় অনেকেই জানে না, যে কেন এই মিশ্রণটা ব্যবহার করা। তার কারণ হচ্ছে গভীর সমুদ্রে, একটু সুন্দরভাবে ধীরে ধীরে লিখছি, উচ্চ চাপে বাতাস থেকে, উচ্চ চাপে বাতাস থেকে সাধারণ নাইট্রোজেন রক্তে, সাধারণ নাইট্রোজেন রক্তে বেশি দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। ডুবুরি যখন উপরে ওঠে, ডুবুরি যখন উপরে ওঠে, উপরে উঠে আসে, ঠিক আছে আরো ভালোভাবে, তখন চাপ কমে যাওয়ার কারণে, তখন চাপ কমে যাওয়ার কারণে ওই নাইট্রোজেন বুদবুদ আকারে রক্তনালীতে প্রবেশ করে, আকারে রক্তনালীতে প্রবেশ করে। ঠিক আছে, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় ডিকম্প্রেশন সিকনেস, ডিকম্প্রেশন সিকনেস বা দ্য বেন্স বলা হয়। ঠিক আছে, এবং এটি অত্যন্ত কিন্তু বেদনাদায়ক। ঠিক আছে, এটি অত্যন্ত বেদনাদায়ক, কষ্ট তো দেয়ই, সঙ্গে বিপজ্জনকও এবং বিপজ্জনক। ঠিক আছে, এই সমস্যা এড়ানোর জন্যই, এই সমস্যা দূরীকরণে O2 এবং HE গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়। হিলিয়াম রক্তে দ্রাব্যতা নাইট্রোজেনের চেয়ে, রক্তের দ্রাব্যতা নাইট্রোজেনের চেয়ে অনেক কম।
হিলিয়ামের রক্তের দ্রাব্যতা নাইট্রোজেনের চেয়ে অনেক কম। হিলিয়ামের লিখে দিই, হিলিয়াম রক্তের মনে হচ্ছে, হিলিয়ামের রক্তের দ্রাব্যতা নাইট্রোজেনের চেয়ে অনেক কম এবং উচ্চ চাপেও ডিটেলসে আরো বোঝাচ্ছি আমি লেখাটা হয়ে গেলে, এটি শরীরে কোনো অবশ ভাব তৈরি করে না। ঠিক আছে, উত্তর তো সবাই জানে, কিন্তু কেন কিভাবে সেটা তোমাদেরকে আমি আরো একটু ডিটেলসে বলি। সেটা কি, গভীর সমুদ্রে উচ্চ চাপে, যার কারণে এই লাস্টের কথাটা আমি আবার ব্যবহার করেছি, উচ্চ চাপে বাতাস থেকে সাধারণ নাইট্রোজেন রক্তে বেশি দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, গভীর সমুদ্রে এটা হয় যে প্রচন্ড চাপ বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার, এবং সাধারণ নাইট্রোজেন কি করে, বাতাস থেকে সাধারণ নাইট্রোজেন রক্তে বেশি পরিমাণ দ্রবীভূত হয়, মিশে যাচ্ছে রক্তের সাথে নাইট্রোজেন। ডুবুরি যখন উপরে উঠে আসে, তখন কি হয়, চাপ কমে যাচ্ছে। চাপ কমে যাওয়ার কারণে নাইট্রোজেন বুদবুদ আকারে রক্তনালীতে প্রবেশ করে। এই যে নাইট্রোজেনটা কি হলো, প্রথমে রক্তের সাথে তো মিশে গেল, রক্তে বেশি দ্রবীভূত হচ্ছে মানে কি, প্রথমে রক্তের সাথে নাইট্রোজেনটা মিশে গেল, এবং ডুবুরি যখন উপরে উঠে আসে তখন চাপ কমে যায় এবং নাইট্রোজেনটা কি হয়, বুদবুদ আকারে রক্তনালীতে প্রবেশ করে, এটাকেই বলা হয়। এবং এই যখনই এটা রক্তনালীতে প্রবেশ করে তখনই আমাদের একটা ব্যথা অনুভব হয়, এর জন্য এটাকে বলে ডিকম্প্রেশন সিকনেস বা দ্য বেন্স, যেটা খুবই বিপজ্জনক। বেদনাদায়ক তো বটেই, বেদনাদায়ক বটে, সঙ্গে বিপজ্জনক। তাই জন্য এখানে O2 আর হিলিয়াম ব্যবহার করা। এবার হিলিয়াম কি কাজ করে, হিলিয়াম এটা তো প্রসেসটা যে কি করে হয়। এবার হিলিয়াম কেন হয়, হিলিয়াম রক্তের দ্রাব্যতায় নাইট্রোজেনের চেয়ে অনেক কম। ঠিক আছে, তাহলে হিলিয়াম কি হচ্ছে, রক্তের সাথে অতটা সহজে মিশে যাচ্ছে না, যার কারণে উচ্চ চাপেও, ঠিক আছে, যখন এই যে গভীর সমুদ্রে উচ্চ চাপ রয়েছে তখন হিলিয়াম ব্যবহার করলে শরীর কোনো অবশ ভাব তৈরি করতে পারে না। ঠিক আছে, অবশ ভাব তৈরি হয় না, যার কারণে হিলিয়াম এবং অক্সিজেনের মিশ্রণ কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, সুন্দর করে বুঝিয়ে দিলাম ব্যাপারটা। ভালো করে বুঝে তোমরা আবারও পড়বে, এটা কিন্তু নোট ডাউন করবে, এটা জানার জিনিস, সকলেরই এটা জানা উচিত। নেক্সট 17 নম্বর কোশ্চেনে যাই, চলো দেখি 17 নম্বর প্রশ্ন কি বলেছে। ফাইনালি আমাদের লিকুইড স্টেট আর পি ব্লক কিন্তু এন্ড হলো। এটা পড়াতেই সবচেয়ে বেশি সময় লাগে, কারণ এখানে অনেক কিছু লিখে লিখে পড়াতে হয় নোটের মতন করে, তো সেই কারণে এগুলোর ভিডিওগুলো একটু বেশি লেন্দি হয় এবং মানে কম প্রশ্ন উত্তর হয় একটা ভিডিওর মধ্যে। কিন্তু দেখো অর্গানিক এর পার্ট গুলো দেখো কত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। 17 কি বলেছে চলো দেখি, বলেছে ফুটন্ত টলুইনের মধ্যে অতিরিক্ত ক্লোরিন গ্যাস। ঠিক আছে, টলুইনের স্ট্রাকচার কি, এটা হচ্ছে টলুইনের স্ট্রাকচার। এবার বলেছে ফুটন্ত টলুইন, এটা হচ্ছে ফুটন্ত, আর লিখছি না, অতিরিক্ত Cl2, অতিরিক্ত বলেছে, ফুটন্ত অবস্থায়, কন্ডিশনটা কিন্তু ফুটন্ত, লিখেই দিই। ঠিক আছে, অতিরিক্ত ক্লোরিন দিলে কি হবে, যতগুলো হাইড্রোজেন আছে সব ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ব্যাস, খুব সিম্পল, যতগুলো হাইড্রোজেন আছে সব ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর কোশ্চেনে যাই। 18 নম্বর কোশ্চেন কোথায় গেল, তো এগেইন গ্রিগনার্ড, খুব ইম্পর্টেন্ট, গ্রিগনার্ড দিয়েছে, দেখো গ্রিগনার্ড, CH3 এখানে দিয়েছে ক্লোরিন, প্রথমে বলেছে Mg ইথার দিতে হবে, সো Mg ইথার আমরা দিয়ে দিচ্ছি। Mg ইথার দিলে কি হয়ে যাবে, MgCl হয়ে যাবে, গ্রিগনার্ড বিকারক প্রিপারেশন হয়ে যাবে, MgCl। এবার কি আছে, D2O, মানে জলের মতোই আছে স্ট্রাকচারটা। ঠিক আছে, তখন কি হয়, এটা গিয়ে এখানে অ্যাটাক করে, দেন এই বন্ডটা ওপেন হয়ে যায়, যেমন গ্রিগনার্ড বিকারকের রিয়াকশন হয় তেমনই হয়। সো এখানে কি তৈরি হলো, যেমন CH3 গ্রুপটা ছিল তেমনই থেকে যাবে, এখানে একটা ডি তৈরি হবে, ডি, আর সাইড প্রোডাক্ট হিসাবে থাকবে MgODCl, কারণ এখানে এই যে OD মাইনাস OH H2 এর মতনই, কিন্তু জাস্ট ডয়টেরিয়াম দিয়ে আছে, ডি মানে ডয়টেরিয়াম, H2 এর মতন। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হবে, কোনো অপশানেই মিলছে না, বাট এটাই উত্তর হবে, কোনো অপশানেই আমাদের CH3 গ্রুপটাই তুলে দিয়েছে অপশনগুলোতে, ও মাই গড, আই থিঙ্ক এখানে তো ব্রোমিন নেই, সো এটা অপশন বি হবে, ওটা ব্রোমিনের বদলে আই থিঙ্ক এটা অপশন বি হবে, ব্রোমিনের বদলে ওখানে CH3 হবে। দেখো ব্রোমিন তো রিয়াকশনেই নেই, তো ব্রোমিন আসবে কোথা থেকে, তো ওটা CH3 হবে, আর নিচে ডি, মানে অপশন বি হবে, তো বুঝতে পারলে তো, সো অপশন বি হবে।
এটা, যাই হোক ভুল আছে এটা। নেক্সট পরবর্তী কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 19। চলো দেখি কোশ্চেন নাম্বার 19 কি বলেছে। নিচের কোনটি SN1 এবং SN2 উভয় প্রকারের বিক্রিয়াতেই নিষ্ক্রিয় থাকে? এটাও খুব ভালো কোশ্চেন। SN1 SN2 প্রচুরবার বুঝিয়েছি, সো SN1 SN2 আরো একবার বোঝাবো। কোশ্চেন নাম্বার 19, নিচের কোনটি SN1 এবং SN2 উভয় বিক্রিয়াতে নিষ্ক্রিয় থাকে? অপশন এ দিয়েছে বেনজিন, সঙ্গে দিয়েছে CH2Cl। দেখো আমি প্রথমেই লিভিং গ্রুপটা বের করছি। সো এটা যদি একটা বড় গ্রুপ, ব্যাক সাইড থেকে এটা অ্যাট্রাক্ট পসিবল না, সো এটার ক্ষেত্রে SN2 পসিবল নয়, বাট SN1 খুব ভালো পসিবল, কারণ দেখো লিভিং গ্রুপ বেরিয়ে গেল SN1। SN1 মানে কি, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, দিয়ে যে কার্বোক্যাটায়নটা পাবো সেটা যদি স্টেবল হয়, এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। পুরোটা আমি করছি না, প্রচুরবার তোমাদের দেখিয়েছি, যারা আমার ভিডিও দেখো জানো। রেজোনেন্স স্টেবিলাইজড 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো একটুখানি দেখিয়ে দিই এখানে। রেজোনেন্স, ডাবল বন্ড CH2, সিঙ্গেল বন্ড, এখানটায় পজিটিভ চার্জ, ঠিক আছে। দেন এটা আবার পজিটিভ চার্জের দিকে যাবে, এরকম ভাবে ঘুরবে। এই বন্ড এখানে, এটা এখানে, ডাবল বন্ড CH2, এখানটায় পজিটিভ চার্জ। নেক্সট আবার এটা পজিটিভ চার্জের দিকে যাবে। সবসময় ইলেকট্রন কি করে, পজিটিভ চার্জের দিকে যায়, তো সেটাই করছে, পজিটিভ চার্জের দিকে ছুটে ছুটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। আরেকটা লাস্ট স্টেপ বাকি, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা কি পেলাম, দেখো বন্ডগুলো কেমন ঘুরে গেল, সেজন্য এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। এখানে SN1 খুব ভালো করে হয়। সো আমাদের অপশন এ তো উত্তর হলো না, কারণ বলেছে কোনটা SN1 এবং SN2 দুটোর ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকে। এটার মধ্যে তো SN1 হচ্ছে কিন্তু SN2 হচ্ছে না, সো এই উত্তর হলো না। অপশন বি তে যাই, চলো দেখি অপশন বি কি দিয়েছে। বেনজিনের সঙ্গে ক্লোরিন দিয়েছে, মুছে ফেলি এটা। বেনজিনের সঙ্গে ক্লোরিন, তাহলে এটা দেখো SN1ও হবে না, আবার SN2ও হবে না, ক্রস। তার কারণ কি, ক্লোরিনটা যদি বেরিয়ে যায় তাহলে এখানে বেনজিনের মাথায় পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, যেটা খুবই আনস্টেবল, প্রচুরবার বলেছি। সো সেই কারণে SN1 হবে না। আর SN2 হবে না কেন, নিউক্লিওফাইল এখানে ব্যাক সাইড থেকে অ্যাটাকই করতে পারবে না, পসিবল নয়, কারণ এখানে পি অরবিটাল গুলো এরকম ভাবে আছে, তো সেগুলোকে ভেদ করে গিয়ে অ্যাটাক করা পসিবল নয়, ঠিক আছে। তো সেই কারণে SN2 হবে না, SN1ও হবে না। আমি ঠিক দেখছি তো? হ্যাঁ। সো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। সি কি বলেছে চলো দেখি। সি বলেছে CH3CH3 এটা আছে। দেখো এটা যদি এখান থেকে ক্লোরিনটা বেরিয়ে যায়, খুব সুন্দর SN1 হবে। তার কারণ কি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাচ্ছি এখানে একটা। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন খুবই স্টেবল হয়, আমরা প্রচুরবার পড়েছি, সো ভেরি ভেরি স্টেবল। তো সেই কারণে এটা SN1 তো খুব ভালো মতো হবে, কিন্তু SN2 হবে না। তার কারণ কি, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করতে পারবে না, ডিউ টু স্টেরিক ইন্ডেন্স। এগুলো কি আছে, CH3 গ্রুপ, এই CH3 গ্রুপগুলোকে ভেদ করে গিয়ে অ্যাটাক করতে পারে না ব্যাক সাইড থেকে, তো সেই কারণে এটা আমাদের উত্তর হবে না। নেক্সট ডি কি বলেছে চলো দেখি, ডি কেন হলো না। ডি দিয়েছে CH3CH2Cl, সো এটার আবার কি হবে, অপশন ডি এর আবার SN2 হবে, কিন্তু SN1 হবে না। নিউক্লিওফাইল সুন্দরভাবে ব্যাক সাইড থেকে গিয়ে অ্যাটাক করবে, এখানে ক্লোরিনটা খুলে যাবে, সো SN2 খুব ভালো মতো হবে, SN2, ঠিক আছে, কিন্তু SN1 হবে না। SN1 কেন হবে না, কারণ যদি এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে যায়, এখান থেকে লিভিং গ্রুপটা যদি বেরিয়ে যায়, তাহলে একটা আমরা প্রাইমারি কার্বোক্যাটায়ন পাবো, আর আমরা জানি প্রাইমারি কার্বোক্যাটায়ন খুবই আনস্টেবল হয়, মানে অতটাও স্টেবল নয়, ঠিক আছে। সো সেই কারণে SN1 হবে না, ওকে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হয়েছে, অপশন বি হয়েছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 20। চলো দেখি কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, দেখা যাক। 20 নাম্বার কোশ্চেন বলেছে, নিকৃষ্ট লিভিং গ্রুপ কোনটা ভালো লিভিং গ্রুপ নয়।